নবম, দশম ও এসএসসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের ক্লাসটিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ থেকে। এই অধ্যায়টাতে অনেক বেশি বিস্তারিত আলোচনা রয়েছে। এই অধ্যায়ে রয়েছে আধান, এই অধ্যায়ে রয়েছে কুলম্বের সূত্র, এই অধ্যায়ে রয়েছে আবেশ, এখানে তারপরে আলোচনা করা হয়েছে বৈদ্যুতিক ক্ষেত্র, তারপরে বৈদ্যুতিক বিভব, ধারকত্ব, নানা বিষয়ে আলোচনা রয়েছে। তো সেখান থেকে আজকের ক্লাসে আমরা আধান কি, আধান কিভাবে সৃষ্টি হয় এবং আধান কয় পদ্ধতিতে তৈরি করা যায়, বৈদ্যুতিক আবেশ কি, আবেশ প্রক্রিয়া কিভাবে আধান তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে জানব। আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর আমি জলিল মিয়া তোমাদের সম্পূর্ণ ক্লাস জুড়ে সাথে থাকব। তো চলো তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। খেয়াল করে দেখো, প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টা হলো আধান বা চার্জ কি। এই যে আধান বা চার্জ কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ছবিতে খেয়াল করো, এটা হলো একটা পরমাণু বা অ্যাটমের ছবি। এই পরমাণু বা অ্যাটমের ছবির ভেতরে খেয়াল করে দেখো, ক্ষুদ্র একটা জায়গা রয়েছে, যে জায়গাটাকে আমরা বলি, এই জায়গাটাকে আমরা বলি নিউক্লিয়াস। আবার এই নিউক্লিয়াসটাকে যদি আমরা একটু বড় করে দেখি, খেয়াল করে দেখো, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে দুই ধরনের কণা। এই যে লাল রঙের যে কণাগুলো, এগুলোকে বলা হচ্ছে প্রোটন বা পি দিয়ে প্রকাশ করা হবে। আর এই যে এখানে সাদা রঙের যে কণা, এই কণাগুলোকে নিউট্রন, ধরো এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম। আর নিউক্লিয়াসের বাইরে কতগুলো অনুমোদিত কক্ষপথ থাকবে, সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন অনবরত ঘুরতে থাকে। এই ইলেকট্রনগুলোকে আমরা ই দিয়ে প্রকাশ করলাম। তাহলে খেয়াল করে দেখো, একটা পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা। এই কণাগুলোকে বলা হবে মৌলিক কণা। আবার এই মৌলিক কণা যে তিনটা, তার মধ্যে খেয়াল করে দেখো, আমরা জানি যে প্রোটন হলো ধনাত্মক ধর্মী, অর্থাৎ প্রোটন হলো পজিটিভ চার্জের, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জের এবং নিউট্রনের কিন্তু আসলে কোনো চার্জ নাই, নিউট্রন হলো নিরপেক্ষ। তাহলে এই যে আমরা বলছি পজিটিভ, এই যে নেগেটিভ, আসলে এটা এই আধানটা তাহলে কি? তাহলে আমরা কিন্তু আসলে সহজ ভাষায় একটা কথা বলতে পারি, সেটা হলো পদার্থ সৃষ্টিকারী এই যে প্রাথমিক সূক্ষ্ম কণিকা রয়েছে, এই সূক্ষ্ম কণিকার মধ্যে যে প্রোটন এবং ইলেকট্রন যে থাকলো, এই প্রোটন এবং ইলেকট্রনের যে মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক যে ধর্ম থাকবে, এই মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে কিন্তু আধান বা চার্জ বলা হবে। তাহলে মোট কথা, একটা পরমাণুর মধ্যে তিন ধরনের স্থায়ী কণিকা রয়েছে। এই তিন ধরনের স্থায়ী কণিকার মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই প্রোটন এবং ইলেকট্রনের যে আলাদা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাই আসলে ওই আধান। আধানকে আমরা আরো একভাবে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে সেটা খেয়াল করে দেখো, আধান হলো পদার্থের এমন একটি মৌলিক বৈশিষ্ট্য, যার কারণে একটি আধানযুক্ত বস্তু অপর একটি আধানযুক্ত বস্তুর প্রতি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তার মানে এখানে তোমাকে কি বোঝাচ্ছে খেয়াল করে দেখো, বলা হচ্ছে একটা ধনাত্মক আধানের বস্তু যদি একটা ঋণাত্মক আধানের বস্তুর পাশে নিয়ে আসো, তাহলে ধনাত্মক আধানের বস্তুটা আর ঋণাত্মক আধানের বস্তুটা পরস্পর একটা বল দিয়ে আকর্ষণ করবে, এই বলটাকে বলা হবে আকর্ষণ বল। অথবা যদি সমজাতীয় আধান পরস্পরের দিকে পাশাপাশি রাখা হয়, তাহলে কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলটা হলো একটা বিকর্ষণ করবে, এ কথা বলা হচ্ছে। তাহলে যে বৈশিষ্ট্যের জন্য একটা বস্তু অপর একটা বস্তুকে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে, সেই বৈশিষ্ট্যটাই হলো আধান। ক্লিয়ার? আধানের সংজ্ঞা কিন্তু আমরা আরো একভাবে দিতে পারি। কিভাবে সেটা? যে বৈশিষ্ট্যের কারণে, খেয়াল করো, যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তুর মধ্যে বৈদ্যুতিক বল সৃষ্টি হবে বা উৎপন্ন হবে, বা ওই বস্তুটি বৈদ্যুতিক বল, তার চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, যার কারণে সে একটা বৈদ্যুতিক বল অনুভব করবে, সেই বৈশিষ্ট্যটাও কিন্তু আমরা আধান বলে চিহ্নিত করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আধান কি? তাহলে এই তিনটি সংজ্ঞা থেকে
মোটামুটি তাহলে আমরা একটা ধারণা লাভ করলাম যে আধান কি। এবার আসো আধানের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আধানের বৈশিষ্ট্য, আধানের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। খেয়াল করে দেখো, এখানে মোট 5টা বৈশিষ্ট্য আমি উল্লেখ করব। তো প্রথমত বলা হচ্ছে যে আধান আমরা কি পাবো, আধান আমরা 2 ধরনের আমরা আধান পাবো। আধান হলো 2 ধরনের। কিছু আধান রয়েছে যেগুলোকে আমরা বলবো পজিটিভ আধান বা ধনাত্মক আধান, কিছু আধান রয়েছে যেগুলোকে আমরা বলবো ঋণাত্মক আধান বা নেগেটিভ আধান, ঋণাত্মক আধান। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, যেটা একটু আগে বলা হয়েছে, এবং ভিন্ন ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। অর্থাৎ একটা প্লাস আধানকে বিকর্ষণ করবে, একটা মাইনাস আধানকে বিকর্ষণ করবে, অথবা একটা প্লাস আধান একটা মাইনাস আধানকে আকর্ষণ করবে। এগুলোর কথা বলা হয়েছে। আধান বলা হচ্ছে যে আধান কি করা যায়, আধান সংরক্ষিত থাকে, অর্থাৎ আধান আমরা জমা রাখতে পারি। বাড়ির ছাদের ট্যাঙ্কিতে যদি আমরা যেভাবে পানি জমা রাখতে পারি, সেই রকম আমরা আধান কিন্তু একটা চার্জারে জমা রাখতে পারি। ধরো একটা ব্যাটারি, যেটাকে চার্জেবল ব্যাটারি বলবে, এই ব্যাটারিতে কিন্তু আমরা আধান সংযুক্ত করতে পারি। অথবা ক্যাপাসিটর, যেটাকে আমরা বলি ধারক, এই ধারকের মধ্যেও কিন্তু আমরা কি করতে পারি, যে চার্জ ধরে রাখতে পারি। যেমন ধরো যে আমাদের রয়েছে যে মোবাইল ফোনের চার্জার, আমরা কিন্তু মোবাইল ফোনের চার্জ দিয়ে সেই চার্জটাকে জমা রেখে আবার জমাকৃত চার্জকে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারি। যেহেতু আধান হলো একটা পরিমাণগত রাশি, অর্থাৎ যে রাশির মান বের করা যায়, কাজেই আধানেরও একটা মান বের করা যাবে। আধান বের করার জন্য একটা সমীকরণ ব্যবহার করতে হবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আধানের একক হলো কুলম্ব। যেহেতু আধান একটা পরিমাপ করতে হবে, পরিমাপ করতে গেলে এর একক লাগবে। আধানের একক হলো কুলম্ব, সেই জন্য অনেক সময় আমরা আধানের একক বোঝাতে কুলম্ব ব্যবহার করতে পারি। যেমন একটা বস্তুর আধান হলো 10 কুলম্ব, এজন্য সি ব্যবহার করব। অথবা একটা বস্তুর আধান -20 কুলম্ব, এই যে আমরা সি ব্যবহার করব সংখ্যার পাশে। 1 কুলম্ব আধান তাহলে কতগুলো ইলেকট্রনের সৃষ্টি? 1 কুলম্ব আধান তৈরি করতে গেলে কতগুলো ইলেকট্রন লাগবে? অর্থাৎ একটা ইলেকট্রনের আধান যদি 1.6 × 10⁻⁻, একটা ইলেকট্রনের আধান হলো -1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে 1 কুলম্ব আধান সৃষ্টি করতে আমাদের কতগুলো ইলেকট্রন লাগবে? তাহলে 1 কুলম্ব আধান সৃষ্টি করলে 6.25 × 10⁻18 ইলেকট্রন লাগবে। তো এই সংখ্যাটা আমরা হিসাব করে বের করব পরবর্তীতে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি 10ম শ্রেণীর 10ম অধ্যায় স্থির তড়িৎ থেকে আধান এবং আধান সংশ্লিষ্ট বিভিন্ন রাশি। আশা রাখি সকলেই তোমরা আমার সঙ্গেই আছো। তো এবার আমরা আলোচনা করব আধান আসলে কয় প্রকার। আধান মূলত 2 প্রকার। খেয়াল করে দেখো, আধান 2 প্রকার। আধান বলা হবে ধনাত্মক আধান, আর আরেকটা হলো ঋণাত্মক আধান। এই ধনাত্মক আধান কখন পাবো? যখন কোনো বস্তুতে ইলেকট্রনের ঘাটতি থাকবে। যখন কোনো বস্তুতে ইলেকট্রনের ঘাটতি থাকবে তখন সেখানে ধনাত্মক আধানের সৃষ্টি হবে। যেমন একটা কাঁচের দণ্ডকে যদি আমরা রেশম কাপড় দিয়ে ঘষি, তাহলে কাঁচের দণ্ডে ইলেকট্রনগুলো রেশম কাপড়ে চলে যাবে, ফলে কাঁচের দণ্ডে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, ফলে কাঁচের দণ্ড হয়ে যাবে ধনাত্মক আধানযুক্ত। এভাবে কাঁচের দণ্ডে ধনাত্মক আধান থাকবে। অন্যদিকে ইলেকট্রনের যখন ঘাটতি হবে, কোনো বস্তুতে যদি ইলেকট্রনের আধিক্য হয়, অর্থাৎ ইলেকট্রন যদি বেশি থাকে, তাহলে সেই বস্তুটা ঋণাত্মক আধানে আধানিত হবে। যেমন একটা রাবারের দণ্ড, অথবা একটা প্লাস্টিকের দণ্ড, অথবা একটা ইবোনাইটের দণ্ডকে যদি আমরা পশমি কাপড় দিয়ে ঘষি, অর্থাৎ ফ্লানেল নামক একটা পদার্থ দিয়ে ঘষি, যেটাকে পশমি কাপড় বা গরম কাপড় বলা হয়, তাহলে কি হবে? তাহলে ওই রাবারের দণ্ডের মধ্যে বা প্লাস্টিকের দণ্ডের মধ্যে বা ইবোনাইটের দণ্ডের মধ্যে ইলেকট্রন জমা হবে, ইলেকট্রনের বেশি হয়ে যাবে প্রোটনের থেকে। তখন কিন্তু ওই রাবারের দণ্ডটা কি হবে? ঋণাত্মক আধানে আহিত হবে। তাহলে আমরা এখানকার আজকের এই অংশটার যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা যেটা জানলাম সেটা হলো যে আধান 2 প্রকার। আধান হলো ধনাত্মক আধান এবং আধান হলো ঋণাত্মক আধান। এবার
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব আধান কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ কিভাবে আধানকে সৃষ্টি করা যায়। তাহলে আধান সৃষ্টি করার জন্য কিন্তু আসলে পদ্ধতি রয়েছে। খেয়াল করে দেখো এখানে কি বলা হয়, যে আমরা জানি যে প্রতিটি পদার্থ অসংখ্য অসংখ্য পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণুর ভিতরে রয়েছে আসলে প্রোটন, যেটা ধনাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, নিউট্রন যেটার কোনো চার্জ নাই, ইলেকট্রন যেটার কিন্তু মাইনাস চার্জ রয়েছে। তো এখানে খেয়াল করে দেখো, প্রোটন এটা ধনাত্মক আধান যুক্ত, ইলেকট্রন এটা ঋণাত্মক আধান বহন করে বা ঋণাত্মক আধান যুক্ত থাকে। তো একটা পরমাণুতে সাধারণ অবস্থায় প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। সেই কারণে একটা পরমাণুতে কোনো আধান থাকে না, পরমাণু থেকে আধান নিরপেক্ষ। যেমন একটা সোডিয়াম পরমাণুতে আসলে প্রোটন থাকে 11টি এবং ইলেকট্রনও থাকে 11টি। তো এই মুহূর্তে সোডিয়ামে কিন্তু আসলে কোনো আধান নাই, এই সোডিয়াম পরমাণুটা আধান নিরপেক্ষ। তো সেই কারণে যখন একটা পদার্থ একটা ইলেকট্রন হারালে বস্তু ধনাত্মক আধান যুক্ত হয়, অর্থাৎ একটা পরমাণু যখন ইলেকট্রন হারায় তখন তার স্বভাবতই প্রোটন ইলেকট্রন কমে যায়, প্রোটন আগেরটাই থাকে, তাহলে সেই মৌলটি ধনাত্মক আধান যুক্ত হয়। আবার কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন বেড়ে যায়, তখন কিন্তু ওই মৌলটি ঋণাত্মক আধান যুক্ত হয়। তাহলে এখানে কথাগুলো সারমর্ম হলো কি, যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা যদি কমে যায় তাহলে সেটা ধনাত্মক আধান যুক্ত হয়, আর কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা যদি বেড়ে যায় সেটা ঋণাত্মক আধান যুক্ত হয়। তাহলে আধান সৃষ্টি করার উপায় হলো এটা, একটা মৌলের মধ্যে ইলেকট্রন সংখ্যা কমিয়ে দেওয়া অথবা ইলেকট্রন সংখ্যা বাড়িয়ে দেওয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চাইতে কম করা অথবা বেশি করা, এই পদ্ধতিকে বলা হবে আহিত করা। কি করা? এই পদ্ধতির নাম হলো আহিত করা। খেয়াল করে দেখো, কোনো মৌলের পরমাণুতে যদি ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে আমরা কম করে দিতে পারি অথবা বেশি করে দিতে পারি, তাহলে কিন্তু ওই মৌলটা আহিত হবে। যে মৌলটার ইলেকট্রন কম হবে সেটা ধনাত্মক আধানে আহিত হবে, যে মৌলটার ইলেকট্রন বেশি হবে সেটা কিন্তু ঋণাত্মক আধানে আহিত হবে। এই ধরনের পদ্ধতিকে বলা হবে আহিতকরণ পদ্ধতি অথবা চার্জিতকরণ পদ্ধতি, সোজা বাংলা ভাষায় চার্জ দেওয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিভাবে আধান পরিমাপ করব তার জন্য কিন্তু আমাদের একটা সমীকরণ রয়েছে। ধরো আধান, এই যে আধান আমরা বলছি যেটা কিউ, তো সাধারণত আধানকে ইংরেজি বড় হাতের অক্ষর কিউ অথবা ছোট হাতের অক্ষর কিউ দিয়ে প্রকাশ করা যায়। যদি কোনো বস্তুর মধ্যে, খেয়াল করো, যদি কোনো বস্তুর মধ্যে এন সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন থাকে অথবা ঘাটতি ইলেকট্রন থাকে, ওই যে বলা হলো একটা মৌল যখন ইলেকট্রন হারাবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে তখনই শুধুমাত্র সে আধান যুক্ত হবে। তাহলে এক্ষেত্রে তো ইলেকট্রনের সংখ্যা, কয়টা ইলেকট্রনের ঘাটতি হলো সেই সংখ্যাটা এন, অথবা কয়টা ইলেকট্রন বেড়ে গেল সেই সংখ্যাটা হলো এন। তাহলে সেই বস্তুর আধান কতগুলো থাকবে, তাহলে আমরা এই সমীকরণ দিয়ে বের করতে পারি, অর্থাৎ কিউ ইকুয়াল টু এন ই। এখানে প্রত্যেকটার কিন্তু আলাদা মিনিং রয়েছে। এখানে কিউ কি, এখানে কিউ মানে হলো যে আধান বা চার্জ, এখানে এন কি, এখানে এন হলো যে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, আর এখানে ই কি, এখানে ই হলো একটা ইলেকট্রনের সংখ্যা, খেয়াল করে দেখো, এখানে এই যে ই হলো একটা ইলেকট্রনের চার্জ, আসলে সংখ্যা না, একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জের সংখ্যা মান হলো 1.6 × 10⁻⁹ কুলম্ব। সামনে একটা মাইনাস চিহ্ন তুমি দিতে পারো, নাও দিতে পারো, কারণ সংখ্যা বোঝানোর জন্য আমাদের সংখ্যাটাই দরকার। এখন খেয়াল করো, এই যে বস্তুটা, এই বস্তুটাতে খেয়াল করে দেখো ইলেকট্রন প্রোটন কয়টা রয়েছে। এখানে প্রোটন কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা প্রোটন রয়েছে। কিন্তু ইলেকট্রন কয়টা? ইলেকট্রন এখানে 6টার সঙ্গে 6টা প্রোটনের সঙ্গে 6টা ইলেকট্রন তো আছেই, তার সঙ্গে কিন্তু অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা। তাহলে মোট কিন্তু 3টা অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কিন্তু 3টা অতিরিক্ত যে ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা কিন্তু এখানে এই 3টা অতিরিক্ত ইলেকট্রনের জন্য আমাদের কতটুকু চার্জ এই গোলকটার মধ্যে রয়েছে, তাহলে কিন্তু আমরা সেটা বের করতে পারবো। এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে কতটুকু চার্জ হয় সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে এন ইকুয়াল টু, দেখো আমাদের অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা হলো 3,
আমাদের অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা রয়েছে, যেখানে 1 2 3 তিনটা ইলেকট্রন রয়েছে অতিরিক্ত। তারপরে আর একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হলো -1.6 10⁻⁻19 কুলম্ব। এখন যদি তোমাকে বলে চার্জটা তাহলে কত, এখানে এই গোলকটার মধ্যে কতটুকু চার্জ আছে, তাহলে গোলকটার মধ্যে যে কতটুকু চার্জ আছে, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? কিউ ইকুয়াল টু আমরা জানি এন ই। তাহলে এন এবং ই এর মাত্রা, এন হলো 3 আর ইলেকট্রনের সংখ্যা, এটা তুমি মাইনাস দিতেও পারো। সংখ্যা মান যদি আমরা ব্যবহার করি, এভাবে যদি ইলেকট্রনের এখানে মান ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের 1.6 10⁻⁻19 কুলম্ব লেখা যাবে। তাহলে এখানে 1.6 10⁻⁻19 কুলম্ব। তাহলে কিন্তু আমরা পুরো এই গোলকটাতে কতটুকু আধান বের হয়েছে সেটা আমরা গুণ করলে আমরা একটা রেজাল্টটা পাবো। গুণ করলে যা হবে তাই হবে আমাদের এখানকার রেজাল্ট। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবে, ভিডিওটা শেয়ার করবে এবং এই অধ্যায়ের কোন কোন টপিক তুমি ভালোভাবে বুঝতে চাও বা ভালোভাবে বোঝো না তার জন্য তুমি কমেন্টে আমাকে জানাবে। তো আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে আহিতকরণ কাকে বলে এবং আহিতকরণ কিভাবে হয়। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটু আগে বলেছি, কি বিষয়ে বলেছি, যে কোনো বস্তুতে বা কোনো পরমাণুতে যদি স্বাভাবিকের চাইতে ইলেকট্রন সংখ্যা কমে যায় অথবা বৃদ্ধি পায়, তাহলে ওই মৌলটা ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত হয় এবং এই পদ্ধতিটার নাম হলো আহিতকরণ। তাহলে আমরা এখন এই পদ্ধতিটা সম্পর্কে জানবো। খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম পরমাণু রয়েছে। এই সোডিয়াম পরমাণুতে মোট 11টা প্রোটন রয়েছে। 11টা প্রোটন এবং ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস করলে আসলে কি দাঁড়াবে? 2 8 1। অর্থাৎ সোডিয়াম পরমাণুতে ইলেকট্রনগুলো এভাবে বিন্যস্ত আছে। অন্যদিকে খেয়াল করো, এখানে ক্লোরিন পরমাণু, যেখানে 17টা প্রোটন রয়েছে, তাহলে 17টা ইলেকট্রনও থাকবে। তাহলে ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস আসলে সেখানে, তাহলে এই ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা করি, তাহলে প্রথম স্তরে থাকবে 2টি, পরের শক্তি স্তরে থাকবে 8টি এবং শেষের শক্তি স্তরে থাকবে 7টি। স্বভাবতই সোডিয়াম তাহলে ধাতব মৌল এবং ক্লোরিন হলো অধাতব মৌল। তাহলে সোডিয়াম যদি ধাতব মৌল হয়, সোডিয়াম অষ্টক পূরণ করার জন্য খেয়াল করো, এই যে ইলেকট্রনটা, এখানে যে ইলেকট্রনটা দেখা যাচ্ছে, এই ইলেকট্রনটা কিন্তু সে আসলে রাখতে চাইবে না। এই ইলেকট্রনের প্রতি তার আসক্তি বা চাহিদা কম। অন্যদিকে ক্লোরিন, এই কিন্তু অষ্টক পূরণের জন্য এর কিন্তু একটা ইলেকট্রন দরকার। তাহলে সোডিয়ামের কাছ থেকে যদি ওই ইলেকট্রনটা সে গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু অষ্টক পূরণ হয়ে যাবে। তো এই কারণে সোডিয়ামের কাছ থেকে এই ইলেকট্রনটা কিন্তু এই ক্লোরিন কিন্তু গ্রহণ করবে। তাহলে গ্রহণ করার কারণে ধরো সোডিয়ামের ইলেকট্রনটা দেয়া হলো, তাহলে পরবর্তীতে দেখো, এখানে এসে দেখো, এখানে সোডিয়াম পরমাণু যদি এই ইলেকট্রনটা দিয়ে দেয়, তাহলে সোডিয়ামের এখনকার যেটা, এই যে এখন যেটা সোডিয়াম Na, এই যে রয়েছে Na, আসলে এই সোডিয়াম পরমাণুর কিন্তু ইলেকট্রন একটা কমে গেল। তার মানে এটা কিন্তু আসলে এখানে এটা প্লাস চিহ্ন দাঁড়াবে। তার মানে এখন যেটা হয়ে গেল সোডিয়াম এ প্লাস, তার মানে এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8। শেষের ইলেকট্রন কিন্তু দান হয়ে গেল, তার মানে এখানে ইলেকট্রন একটা কমে গেল। তার মানে সোডিয়াম পরমাণু তার শেষের শক্তি স্তরে একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে দিয়ে ইলেকট্রনের একটা ঘাটতি হলো। আর ইলেকট্রনের ঘাটতি হওয়ার কারণে সোডিয়াম আয়নে পরিণত হলো, অর্থাৎ এটা একটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন গঠন করলো। অন্যদিকে ক্লোরিন পরমাণু সোডিয়ামের দেওয়া ওই ইলেকট্রনটা গ্রহণ করে আসলে এখানে ক্লোরিনের একটা অ্যানায়ন গঠন করলো, একটা ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি থাকলো। তাহলে এখানে ক্লোরিনের যে আয়ন তৈরি হলো ক্লোরাইড আয়ন, সেই ক্লোরাইড আয়নে কিন্তু আসলে একটা ইলেকট্রন বেশি থাকলো। তাহলে 2 8 এবং শেষে কিন্তু আবারও 8 হলো, কারণ একটা ইলেকট্রন যে গ্রহণ হয়ে গেল। এইভাবে কোনো মৌলের পরমাণুতে যখন ইলেকট্রনের সংখ্যা কমে যায় সেটা ধনাত্মক আধান যুক্ত হয়, এবং কোনো মৌলের পরমাণুতে যখন ইলেকট্রন বেড়ে যায় তাহলে সেটা ঋণাত্মক আধান যুক্ত হয়। খেয়াল করো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে হয়ে গেল সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়ামের এখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে।
অন্যদিকে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করবে, ক্লোরিন গ্রহণ করে ক্লোরাইড আয়ন গঠন করবে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রনের আধিক্য হবে। এভাবে সোডিয়াম থেকে হয়ে যাবে সোডিয়াম ক্যাটায়ন, ক্লোরিন থেকে হয়ে যাবে অ্যানায়ন, আর ক্যাটায়ন মানে ধনাত্মক আধান আর অ্যানায়ন মানে ঋণাত্মক আধান। তাহলে এভাবে কিন্তু একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বর্জনের মাধ্যমে আধান যুক্ত হয়, আর এই পদ্ধতিকে আমরা বলবো আহিতকরণ। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব আহিতকরণ কয়ভাবে করা যায়। আসলে আহিতকরণ এই পদ্ধতিটা দুইভাবে করা যেতে পারে। তোমাদের বইয়ের এগুলো উল্লেখ রয়েছে, একটু বইয়ের পৃষ্ঠাগুলো ভালো করে পড়লেই তোমরা কিন্তু এগুলোর উত্তর পেয়ে যাবে। এখন আহিতকরণ দুই প্রকার, খেয়াল করে দেখো, ঘর্ষণে আহিতকরণ অথবা ঘর্ষণ পদ্ধতিতে স্থির বিদ্যুৎ তৈরি। খেয়াল করে দেখো, ঘর্ষণ পদ্ধতিতে স্থির বিদ্যুৎ তৈরি করা যাবে, আর আরেকটা হলো আবেশ পদ্ধতিতে আহিতকরণ। আসলে সহজ বাংলা ভাষায় হলো ঘর্ষণ পদ্ধতি হলো এটা টাচ পদ্ধতি, অর্থাৎ একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে ঘষতে হবে, ফলে আধান যুক্ত হবে। আর এটা হলো আনটাচ পদ্ধতি, একটা বস্তুকে আর একটা বস্তুর পাশাপাশি আনতে হবে এবং একটা বস্তুর মধ্যে আগে থেকে আধান থাকবে আর একটা বস্তুর মধ্যে কোনো আধান থাকবেই না। তাহলে দুই পদ্ধতিতে আমরা কিন্তু কি করতে পারি, একটা বস্তুকে আহিত করতে পারি বা চার্জিত করতে পারি। একটা হলো ঘর্ষণ পদ্ধতি, একটা হলো আবেশ পদ্ধতি। এখন কোনটা ঘর্ষণ পদ্ধতি কোনটা আবেশ পদ্ধতি আমাদের এখনকার আলোচনার বিষয় হলো সেটা। তাহলে চলো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। এখন খেয়াল করে দেখো, এখানে কতগুলো লেখা এবং আমি একটা পিকচার দিয়েছি যেটা তোমাদের বই থেকে সংগ্রহ করা। এখানে খেয়াল করো কি বলা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সম পরিমাণে থাকে, যেটা আগে বলা হয়েছে। তবে প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত, খেয়াল করো, প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি একটা আসক্তি বা চাহিদা থাকে। তার মানে সবাই ইলেকট্রন চায়। ইলেকট্রনের প্রতি এই আসক্তি বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম, কারো কম কারো বেশি, কেউ একটু বেশি ইলেকট্রন চায়, কেউ কম চায়, কেউ একদম চায় না, চায় এটাই। তাই দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আনা হয় তখন যে বস্তুর ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সেই বস্তুটা অপর বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করে, ঋণাত্মক আধানে আহিত হয়। খেয়াল করে দেখো কি বলতেছে, যে বস্তুর ইলেকট্রনের চাহিদা বেশি সেই বস্তুটা যখন অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসে তাহলে সেই বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করে নেয় এবং ইলেকট্রন গ্রহণ করার কারণে নিজে সেটা ঋণাত্মক আধানযুক্ত হয়ে যায়। যেমন খেয়াল করে দেখো, যেমন এই ছবিটাতে দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে একটা কাঁচের দণ্ড, এই যে এটা একটা কাঁচের দণ্ড, এই যে একটা কাঁচের দণ্ড, এই কাঁচের দণ্ডকে রেশম কাপড় দ্বারা ঘষা হচ্ছে। খেয়াল করো, একটি কাঁচ দণ্ডকে এক টুকরা সিল্কের কাপড় বা রেশম কাপড় দিয়ে ঘষলে এরকম ঘটনা ঘটে। সিল্কের কি হয়, সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে রেশম কাপড়ের ইলেকট্রনের প্রতি আসক্তি এই কাঁচের দণ্ডের থেকে অনেক বেশি। এই কারণে যখন কাঁচের দণ্ডকে রেশম কাপড় দিয়ে ঘষা হয়, রেশম কাপড়গুলো কি করে, কাঁচ দণ্ড থেকে ইলেকট্রনগুলো গ্রহণ করে এবং তাহলে কি হয়, তাহলে তখন কাঁচ দণ্ড থেকে ইলেকট্রনগুলো রেশম কাপড়ে চলে যায়। ফলে কাঁচ দণ্ডে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, ফলে কাঁচ দণ্ড হয়ে যায় ধনাত্মক আধান যুক্ত। আর যার আবার সিল্কের আবার ইলেকট্রনের আধিক্য হইল, সিল্ক হইল ঋণাত্মক আধান যুক্ত। তার মানে যে বস্তুটার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে সেটা ঋণাত্মক আধানযুক্ত, যে বস্তুটার মধ্যে ইলেকট্রন সংখ্যা কমে যাবে সেটা হলো ধনাত্মক আধানযুক্ত। এখানে কিন্তু আসলে প্রোটন নিয়ে কোনো কথা নাই, প্রোটন কিন্তু সমান থাকবে। তার মানে আমরা এখানে বললাম কাঁচ দণ্ড হবে, এখানে কাঁচ দণ্ড আসলে পজিটিভ আধানযুক্ত হবে এবং রেশম কাপড়, এখানে রেশম কাপড় নেগেটিভ আধান যুক্ত হবে। তাহলে এখানে কিন্তু স্বভাবতই প্রশ্ন আসে যে একটা কাঁচ দণ্ডকে রেশম কাপড় দিয়ে ঘষলে রেশম কাপড় কোন আধানে আধান যুক্ত হবে, উত্তর হলো ঋণাত্মক, এবং কাঁচ দণ্ড কোন আধানে আহিত হবে, এটা হলো উত্তর হলো ধনাত্মক। এইবার আমরা কিন্তু এর অপোজিটটাও করতে পারি। কিভাবে, খেয়াল করে দেখো, আমরা যদি এইবার একটা ফ্লানেল দেখো, আমরা যদি এইবার একটা প্লাস্টিকের দণ্ড, এটা প্লাস্টিক দণ্ড হইতে পারে অথবা একটা রাবার হইতে পারে অথবা ইবোনাইট হইতে পারে, রাবার হইতে পারে, প্লাস্টিক দণ্ড হইতে পারে, ইবোনাইট হইতে পারে। এটা ইবোনাইটের দণ্ড, প্লাস্টিক দণ্ড বা রাবারের দণ্ডকে যদি ফ্লানেল দিয়ে ঘষে
ফ্লানেল কি? আসলে ফ্লানেল হলে পশমি কাপড়, যেটাতে পশম পশম ভাব থাকে। শীতের দিনে আমরা যে সোয়েটার গায়ে দিই, যে জ্যাকেট গায়ে দিই, অথবা যে চাদর গায়ে দিই, সেটা আসলে পশমি কাপড় বা ফ্লানেল। এ ধরনের পশমি কাপড় বা ফ্লানেল দিয়ে যদি আমরা একটা ইবোনাইটের দণ্ডকে ঘষি, তাহলে ইবোনাইটের দণ্ড বা প্লাস্টিক দণ্ড বা রাবারের দণ্ডের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। এই কারণে কি হবে? এই কারণে যে প্লাস্টিক দণ্ডটা, এই কারণে প্লাস্টিক দণ্ডটা এই ইলেকট্রন রাবারে এই যে ফ্লানেল কাপড় থেকে ইলেকট্রনগুলা গ্রহণ করবে, ফলে প্লাস্টিকের কাপড়টা হয়ে যাবে, প্লাস্টিকের দ্বন্দ্বটা হয়ে যাবে নেগেটিভ আধানযুক্ত। অন্যদিকে ওই যে পশমি কাপড়, অন্যদিকে আমরা যে বলছি যে পশমি কাপড় বা পশমি কাপড় বা ফ্লানেল, এই ফ্লানেলটা কিন্তু আসলে হয়ে যাবে ধনাত্মক আধানযুক্ত। এভাবে ঘর্ষণ পদ্ধতিতে আমরা একটা বস্তুর মধ্যে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান যুক্ত করে দিতে পারি। আর এই ধনাত্মক বা ঋণাত্মক আধানগুলো ওই বস্তুর মধ্যে কি থাকবে? ওই বস্তুর মধ্যে জমা হয়ে থাকবে। ফলে এগুলোকে বলা হবে স্থির বিদ্যুৎ। আর এই স্থির বিদ্যুৎগুলোকে যখন আমরা কোনো তারের ভিতর দিয়ে চলাচল করতে সাহায্য করব, চলাচল করাবো, তখন সেটা তৈরি করবে চলবিদ্যুৎ। তাহলে আমরা কিন্তু ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে আধান যুক্ত করা যায় একটা বস্তুকে, সেটা শিখলাম। এবার আমরা শিখবো আরো যে একটা পদ্ধতি রয়েছে, তড়িৎ আবেশ পদ্ধতি। আবেশ পদ্ধতিতে কিভাবে একটা বস্তুকে আধান যুক্ত করতে হবে, সেই বিষয়টা আমরা এখন জানবো। সেটা কি? দেখো, খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো এই ছবিটাতে কি হচ্ছে। খেয়াল করে দেখো, এই যে প্রথম যে ছবিটা, এই প্রথম ছবিটা দেখো ইলেকট্রন প্রোটন সমান সমান রয়েছে। দেখো এখানে প্রোটন রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ইলেকট্রন রয়েছে 7টা। তার মানে প্রথমের এই ছবিটাতে প্রোটন রয়েছে 7টি, ইলেকট্রন রয়েছে 7টি। তার মানে প্রোটন এবং ইলেকট্রন সমান সমান। তাহলে এটা আসলে অনাহিত বস্তু, তার মানে এটার মধ্যে কোনো চার্জ নাই। এটা একটা অনাহিত বস্তু বা চার্জবিহীন বস্তু। তাহলে এখন খেয়াল করে দেখো, চার্জবিহীন বস্তুর কাছে চার্জ সহ যদি অন্য একটা বস্তু আনা হয়, তাহলে বিপরীত চার্জে আবেশিত হয়। ধরো আমরা একটা কাঁচের দণ্ড, ধরো এটা একটা কাঁচ দণ্ড। এই কাঁচ দণ্ডকে আমরা কি করলাম? একটা রেশম কাপড় দিয়ে ঘষলাম, তাহলে কাঁচ দণ্ড ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক হলে তাহলে এটা হলো আহিত বস্তু, এটা হলো একটা আহিত বস্তু। এই আহিত বস্তুটাকে এই অনাহিত বস্তুর নিকটে আনা হবে। নিকটে দেখো, খেয়াল করে দেখো, নিকটে আনা হবে। এখানে কিন্তু টাচ করানো যাবে না, খেয়াল করে গ্যাপ রাখতে হবে, টাচ করানো যাবে না। তাহলে কি হবে? তাহলে যখন একটা আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর নিকটে আনা হবে, তাহলে এই বস্তুর মধ্যে একটা ইফেক্ট তৈরি হবে। অর্থাৎ কাঁচের দণ্ডে ধনাত্মক আধান রয়েছে, এই কারণে এই গোলাকার বস্তুটার ধনাত্মক চার্জগুলো বিপরীত প্রান্তে চলে আসবে। আর নেগেটিভ চার্জগুলো কিন্তু এই কাঁচ দণ্ডের আকর্ষণের কারণে কাছের প্রান্তে চলে আসবে। এই যে পরে আমরা অ্যানিমেশনে দেখি, খেয়াল করে দেখো, এই যে এটা হলো অনাহিত বস্তু, যেটা এখানে লেখাই রয়েছে অনাহিত বস্তু, আর এটা হলো আহিত বস্তু। ধরো এটা কাঁচের দণ্ড, যেটাকে আমরা রেশম কাপড় দিয়ে ধনাত্মক আধান যুক্ত করেছি ঘর্ষণ পদ্ধতিতে। এখন যদি আমরা এই বস্তুটার কাছে আনি, তাহলে কি ঘটবে? খেয়াল করে দেখো কি ঘটবে, একটু দেখি তো কি হয়। খেয়াল করে দেখো, আবার খেয়াল করে দেখো, তাহলে কি হলো? এখানে ঋণাত্মক আধানগুলো কাঁচ দণ্ডের ধনাত্মক আধানগুলোর আকর্ষণে কাছের প্রান্তে এবং 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 প্রোটনগুলো কাঁচ দণ্ডের প্রোটনগুলো দ্বারা বিকর্ষিত হয়ে বিপরীত প্রান্তে চলে গেল। এখন যদি আমরা এই আধানগুলোকে, এই যে মুক্ত আধানগুলোকে যদি আমরা কোনোভাবে সংগ্রহ করতে পারি বা নষ্ট করে দিতে পারি, তাহলে কিন্তু এই আহিত বস্তুটার সাহায্যে এই অনাহিত বস্তুটাও কিন্তু আহিত হয়ে যাবে। এটা কিন্তু আহিত হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে কি বলছে? একটা আহিত বস্তুর সাহায্যে ভালো করে খেয়াল করো, একটা আহিত বস্তুকে একটা কোনো অনাহিত পরিবাহকের নিকটে রেখে আহিত বস্তুর প্রভাবে অনাহিত পরিবাহকটিকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। তার মানে কি বলছে? একটা চার্জওয়ালা বস্তুকে একটা অচার্জওয়ালা বস্তুর কাছাকাছি এনে চার্জযুক্ত বস্তুটার সাহায্যে অচার্জিত বস্তুটাকে
জাগৃত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে তড়িৎ আবেশ বলে।